স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। নাদিমের পরপর কথায় গা জ্বলে উঠল মায়ার। রাগে ক্ষোভে মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল চলে যাওয়ার জন্য। নাদিমের সম্মুখে থাকলে পরিস্থিতি বিগড়ে যাবে। তাছাড়া মায়া হৃদকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছে, সেই জন্য মায়া ঝামেলা না বাড়িয়ে চুপচাপ রেস্টুরেন্ট থেকে বের হতে চাইল। কারণ নাদিম এই মুহূর্তে কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই। সে এক প্রকার জেদ ধরে বসে আছে মায়াকে চাই বলে। তাই এই মুহূর্তে কেউ নাদিমকে বোঝাতে চাইলেও সে বুঝবে না, কারণ এই মুহূর্তে নাদিম সত্যিটা মানতে চাচ্ছে না। হয়তো একদিন ঠিকই মেনে নেবে সত্যটা। মায়া রাফার হাত চেপে নাদিমকে এড়িয়ে বের হতে চাইলে মায়ার পথ পুনরায় আটকে দাঁড়ালো নাদিম। মায়াকে বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ? মায়া শক্ত গলায় বলল, পথ ছাড়ুন ভাইয়া, আমার তোমার সাথে কথা শেষ হয়নি মায়া। আমার আপনার সাথে কোনো কথা নেই। নাদিম মায়াকে অনুনয় করে বলল, মায়া প্লিজ আমার কথা শোনো, একটু বসো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। নাদিমের অনুনয়ে মায়া রাফার দিকে এক পলক তাকিয়ে বিরক্ত গলায় বলল, আপনি পথ ছাড়বেন ভাইয়া, আমার অসহ্য লাগছে আপনাকে। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। পথ ছাড়ুন আমার, প্লিজ যেতে দিন আমায়। নাদিমের কণ্ঠে অনুনয়ের পরিবর্তে জেদি সুরেই বলল, তুমি কবুল না বললে এই বিয়ে হবে মায়া। ইসলাম মেয়েদের নীরবতাকেও সম্মতির লক্ষণ ধরে নেওয়া হয়। নাদিমের মন গড়া কথায় মায়ার রাগে কটমট করল। রাফার অশ্রুসিক্ত অপরাধী মুখটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে মায়া কিছু বলবে তার আগে বিকট শব্দে ছিটকে দূরে সরে গেল মায়া আর রাফা। কারণ ততক্ষণে হৃদ দক্ষ হাতে নাদিমের ঘাড় চেপে ধারাম শব্দে টেবিলের ওপর বাড়ি মারতেই আর্তনাদের চিৎকার করল নাদিম। ফ্লোরে লুটিয়ে পড়ে। নাদিমের কপাল ফেটে রক্ত ঝরতে আহাজারি চিৎকার করে উঠল রাফা। হৃদ রাগে রি করে গর্জে উঠেই বলল, হারামির বাচ্চা, কলিজা বড় হয়ে গেছে তোর না? হৃদ খান থাকতে তার বউয়ের সাথে সংসার করার স্বপ্ন দেখিস? জানে মায়া নাই তো না, বারবার মরতে আসিস। হৃদ গর্জনে পাশ থেকে চেয়ার ওঠালো নাদিমকে মারতে। ততক্ষণে রাফার চিৎকার করে লুটিয়ে বসলো নাদিমের মাথাটা কোলে চেপে। রাফার চিৎকারে বিস্ময় স্তব্ধতায় জমে গেল তাসিফ। রাফার নাদিমকে নিয়ে প্রতিটা আর্তনাদের চিৎকারে যেন আসিফের বুক ব্যথার কারণ হলো। আসিফের জানাশোনা হিসেবে কোথায় যেন অমিলের দেখা দিল। ভয়ার্থ মায়া দুই হাতে মুখ চেপে কম্পিত শরীরে দাঁড়িয়ে সিটিয়ে। হৃদ রাফাকে উপেক্ষা করে হাতের চেয়ারটা মাথার উপরে উঠিয়ে ফ্লোরে ফেলতে ফেলতে গর্জনের চিৎকারেই বলল, হারামির বাচ্চারে মানা করেছিলাম আমার বউয়ের পেছনে আসতে, তারপরও আসলো। আসিফ, এই আসিফ, আমার বন্দুক দে। হৃদের কথায় ভয়ার্থ মুখে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল রাফা। হৃদের কাছে আকুতি মিনতি করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ নাদিমকে আর মারবেন না, উনি এমনিতেই অনেক অসুস্থ। মায়ের সাথে বিয়ের বিষয়টা ক্লিয়ার হতে এসেছিল, এখানে আমার ভুল, আমি মায়াকে ডেকেছিলাম। প্লিজ ভাইয়া নাদিমকে আর আঘাত করবেন না, উনি সত্যি অসুস্থ, প্লিজ ভাইয়া। রাফার হুহু শব্দে কান্নায় আসিফ পাথর ন্যায় জমে দাঁড়ালো। তার মনে হলো সে খুব পছন্দের কিছু হারিয়ে ফেলেছে হয়তো। নাদিমকে ঘিরে রাফা আহাজারি চিৎকার করছে। রাফা রক্তাক্ত নাদিমকে শুধু পছন্দ নয়, তার থেকেও গভীর কিছু ফিল করে। ক্ষিপ্ত হৃদ রাফাকে উপেক্ষা করে নাদিমের কাছে পৌঁছাতে চাইলে মায়া দৌড়ে আসে। রাফার কিছু হোক মায়া চায় না। মায়া খুব ভালোবাসার মানুষদের মধ্যে রাফা একজন। মায়া হৃদকে আটকানোর আগে আসিফ হৃদকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরেই বলল, ভাই প্লিজ শান্ত হন, আশেপাশে আমাদের লোক আছে। বড় স্যার এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আছেন। আপনি নিচের তলায় ঝামেলা করলে বড় স্যারের নাম খারাপ হতে পারে। বিষয়টা বোঝার চেষ্টা করুন, প্লিজ শান্ত হন, সামনে নির্বাচন। আসিফের কথায় হৃদ রাগে দাঁতে দাঁত পিষল। দুই হাত মুষ্টিবদ্ধ করে কটমট করে আসিফ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড় আমারে। আসিফ ছেড়ে দিতেই হৃদ পাশের চেয়ারটায় লাথি মারতে মারতে বলল, শালার জিন্দেগি, বিয়া করেও শান্তি নেই। সব হারামির বাচ্চারা মরার জন্য আমার বউয়ের পেছনে আসে। কথাটা বলতে বলতে হৃদ পাশে দাঁড়িয়ে থাকা মায়ার দিকে তেড়ে গেল। শক্ত হাতে মায়ার গাল চেপে রাগে দাঁতে দাঁত পিষে বলল, মানা করেছিলাম না বাড়ি থেকে বেরোতে, তারপর কেন বেরোলি? এই আমাকে মানুষ মনে হয় না তোর?
নাকি স্বামী থেকে নাগর বেশি প্রিয়? এই নাগরের জন্য বারবার আমার অবাধ্য হস। এত ভালোবাসা তো নাগরের জন্য, তাহলে আমার সাথে আছিস কেন? যা, চলে যা আমার জীবন থেকে। তোর মতো নারীর কোনো প্রয়োজন নাই আমার। রোজ একটা করে কাহিনী, আর ভাল লাগছে না। না থাকবে বউ আর না থাকবে অশান্তি। যা, বেরো বেরো আমার জীবন থেকে, বেয়াদব। কথাটা বলেই হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। যে হিংস্রতায় রেস্টুরেন্টে ঢুকেছিল ঠিক একই রাগের তোপে হনহনিয়ে বেরিয়ে গেল। মায়া বিষণ্ণতায় দাঁড়িয়ে। ঠিক তার মিনিট যেতে না যেতেই রেস্টুরেন্টের দোতলা থেকে দৌড়ে বেরিয়ে এলো রাদিফ। ভাঙচুর আর নাদিমের রক্তাক্ত অবস্থা দেখে হৃদের রাগের কারণটা বুঝল রাদিফ। রাদিফ মায়ের পাশাপাশি দাঁড়িয়ে সূক্ষ্ম নজরে সব কিছু অবলোকন করে দীর্ঘশ্বাস ফেলে আসিফকে বলল, আসিফ নিজের অসহনীয় ব্যথাগুলো বুকে চাপল। রাফার কোল হতে নাদিমকে উঠাতে গিয়ে দুই হাত কাঁপল আসিফের। অস্থির রাফা আসিফকে দেখল না, বরং সে বেহুশ নাদিমের জন্য কাঁদতে ব্যস্ত। আসিফ লোক লাগিয়ে নাদিমকে নিয়ে বেরিয়ে যেতেই রাদিফ মায়াকে নিয়ে গাড়িতে বসল। উদ্দেশ্য মায়াকে খান বাড়িতে নামিয়ে দিয়ে সে পুনরায় এই হসপিটালে ফিরে আসবে। কারণ সকাল হতে তারা আজকের বৈঠকের জন্য দৌড়াদৌড়ি করছিল। হৃদ শেষ রাতের দিকেই চট্টগ্রামে ফিরছিল। তারপর থেকে হৃদও এখানেই ছিল। মায়ার এখানে আসার খবরটি হৃদের ছেলেদের মধ্যে কেউ দিচ্ছিল তখন। আলোচনা ছেড়ে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে বেরিয়ে যেতে দেখে রাদিফ বুঝতে পেরেছিল হয়তো বড় কোনো ঝামেলা হয়েছে। কিন্তু রাদিফ নিজেও বুঝতে পারেননি মায়া নাদিম ছেলেটির সঙ্গে দেখা করতে খানবাড়ি থেকে দূরে এতটা পথ চলে আসবে। রাদিফ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নত মস্তকে মায়ের দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং করতে করতে বলল, এখানে কেন এসেছিলেন ভাবি? মায়া অপরাধীর ন্যায় বলল, আমি আমাদের বাসায় যেতে চেয়েছিলাম আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করতে। মাঝে রাফা যে আমাকে এখানে নাদিম ভাইয়ের সাথে দেখা করতে নিয়ে আসবে আমি বুঝতে পারিনি। রাদিফ মায়ার কথাই বলল, হৃদ ভাই আপনাকে নিয়ে খুব সেনসিটিভ ভাবি। আপনাকে ঘিরে হৃদ ভাইয়ের পাগলামি আমরা সবাই দেখেছি। সেজন্য বলবো প্লিজ আপনি কোথাও যাওয়ার আগে অন্তত ভাইকে একটা নক করে যাবেন, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। রাদিফ পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগী হলো। তখনই রাদিফের ফোনে কল আসলো সুফিয়া খানের। রাদিফ ড্রাইভিং অবস্থায় সুফিয়া খানের কল রিসিভ করলো না, বরং কলটি কেটে দিয়ে ছোট মেসেজ পাঠালো যে সে ড্রাইভিং করছে, ফ্রি হয়ে কল দেবে। রাদিফের মেসেজ পেয়ে সুফিয়া খান আর কল না করায় মায়া সেদিকে তাকিয়ে রইল। হৃদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো এক মুহূর্তের জন্য ভুলে রাদিফের উদ্দেশ্যে বলল মায়া, ভাই একটা প্রশ্ন করি আপনাকে। জি অবশ্য। মায়া খানিকটা সময় নিয়ে আমতা আমতা করেই বলল, আমি আম্মুকে খান বাড়িতে ফিরাতে চাচ্ছিলাম। মায়ার কথাটা বেশ স্বাভাবিকভাবে নিয়ে রাদিফ বলল, সমস্যা নেই ভাবি, আপনি আনতে পারেন, এতে কেউ কিছু বলবে না আপনাকে, বরং সবাই খুশি হবে আপনার আম্মু আসলে। দরকার হলে আমি গাড়ি পাঠাবো আপনাদের বাড়িতে, আন্টিকে নিয়ে আসবে ড্রাইভার। রাদিফের কথায় মায়া তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে রাদিফকে শুধিয়ে বলল, আমি আমার আম্মুর কথা বলিনি ভাইয়া, আপনার আম্মুর কথা বলছিলাম। আপনারা সবাই এখানে একত্রে আছেন, অথচ আম্মু একা ঢাকা থাকেন। আম্মুর সাথে কেউ নেই থাকার মতো। সেই জন্যই ভাবছিলাম আম্মুকে আমাদের সাথে খান বাড়িতে নিয়ে আসতে। তাছাড়া আব্বুও তো একা থাকেন, দুজনকে একত্রে করলে। মায়ার কথাগুলো বলতে বলতে থেমে যায় সংকোচে। রাদিফ মায়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না, বরং রাদিফ বেশ ভাবলেশীনভাবে বলল, আমার আম্মু আব্বু এক হবে না ভাবি। আব্বুর কথা বলতে পারি না, তবে আমার আম্মু বেশ জেদি মানুষ, হৃদ ভাইয়ের মতন। কখনো কারো কথা শুনে নিজেদের ডিসিশন চেঞ্জ করে না। আমি ছোটবেলায় অনেক চেয়েছিলাম আম্মু আব্বুকে একত্রে করতে, কিন্তু দুজনের কেউ রাজি হয়নি। এজন্য প্রথম প্রথম অনেক কান্নাকাটি করতাম, কিন্তু বড় হতে হতে সব কিছু মানিয়ে নিয়েছি। আপনি হয়তো আমার মতো একদিন সব কিছু মানিয়ে নেবেন, একটু ধৈর্য ধরুন। রাদিফের কথায় মায়া বেশ খারাপ লাগলো, তবে কোথাও যেন একটা ভরসা পেল রাদিফের কথায়। মায়া বেশ স্বতঃস্ফূর্ততায় বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তখন আপনি একা ছিলেন ভাইয়া,
আজ আমি আপনার সাথে আছি। প্লিজ ভাইয়া চলুন না, শেষ একটা বার চেষ্টা করি আম্মু আব্বুকে একত্র করার। প্লিজ ভাইয়া, না করবেন না। কারণ আমি আম্মুকে খুব কাছ থেকে দেখেছি। ওনার শক্ত খোলসের ভেতরে নরম একটা মন আছে। এতকাল আপনারা সবাই আম্মুকে বলছেন আব্বুর সাথে একত্রে থাকতে, কিন্তু আব্বু কখনো আম্মুকে এটা বলেনি ওনার কাছে ফিরে আসতে। এই জন্যই হয়তো আম্মুর ফেরা হয়নি। তবে আমার বিশ্বাস আব্বু বলে নিশ্চয়ই আম্মু ফিরে আসবে খানবাড়িতে। আমরা কি পারি না ভাইয়া শেষ একটা বার আব্বুকে দিয়ে আম্মুকে খানবাড়িতে ফেরাতে? মায়ার কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো রাদিফের। বেশ খানিকটা সময় নিয়ে ভাবলো মায়ার কথাগুলো। রাদিফের মনে যেন হঠাৎই মায়ার কথায় আশার আলো খোঁজা পেল। মায়ার কথাটা আসলেই সত্যি। সোফিয়া খানকে এতকাল পরিবারের মানুষ বলেছিল খানবাড়িতে ফিরতে, কিন্তু এখনও নিহাল খান বলেনি বা আনতেও যায়নি সোফিয়া খানকে। সেজন্য হয়তো সোফিয়া খানের রাগ দীর্ঘ 15 বছরেরও কাটেনি। রাদিফ চট করে মায়ার কথায় সম্মতি দিয়ে বেশ উৎফুল্লতা দেখে সঙ্গে সঙ্গে বলল, চলুন ভাবি, শেষ একটা চেষ্টা না হয় করেই ফেলি। তবে আব্বুকে কিভাবে রাজি করাবেন এসবের জন্য? মায়া রাদিফের কথায় খানিকটা চিন্তিত স্বরে বলল, আপাতত জানি না ভাইয়া, তবে রাতের ভেতরে কোনো একটা প্ল্যান করে ফেলবো ইনশাআল্লাহ। মায়ের কথায় রাদিফও তৎক্ষণাৎ বলে উঠল, ইনশাআল্লাহ। খান বাড়িতে উল্লাসে আয়োজন চলছে মায়ার প্রেগন্যান্সিকে ঘিরে। মায়া প্রেগনেন্ট, এই বিষয়টা সকলের মুখে মুখে ছড়িয়ে আছে খান বাড়িতে। হেনা খান আর আরফ খানের খুশি দেখার মতন ছিল। হেনা খান তো খবরটা পেয়েই তিনি পুরো খান বাড়ির আত্মীয়দের মাঝে সুসংবাদ পাঠিয়ে দিলেন। আরফ খান তো আরও এক ধাপ এগিয়ে। তিনি ইতোমধ্যে চট্টগ্রামের সকল মিষ্টির দোকান খালি করে সকলের মাঝে মিষ্টি বিতরণ করাও শেষ। নিহাল খানের দলের লোকেদের মাঝেও সে মিষ্টি বিতরণ করা শেষ। মিষ্টি ভাগ অবশ্য হৃদও পেয়েছে। ডায়াবেটিসের সমস্যা হওয়ার পরও তাকে নিহাল খান খুশিতে 2 বার মিষ্টি খাওয়ালেন। একের পর এক লোকজন এসে হৃদকে সুসংবাদ জানাচ্ছে বাবা হওয়ার জন্য, অথচ হৃদ তাতে হুঁ হাঁ কিছুই বলেনি। মূলত হৃদ কোনো প্রতিক্রিয়া দেখালো না এই বিষয়ে। বউ না ছুঁয়েও যদি সে বাবা হতে পারে তাহলে সে সত্যিই বাবা হতে চলেছে। এমন অদৃশ্য সন্তানের খুশিতে একটা মিষ্টি নয়, বরং কয়েক প্যাকেট মিষ্টি খেলেও হৃদের ডায়াবেটিস বাড়বে না, আর না প্রেশার হাই হবে। এই তো দুপুরের দিকে বউয়ের সাথে রাগারাগি করে হৃদ রাদিফকে দিয়ে মায়াকে বাড়িতে পাঠালো। আর সন্ধ্যা হতে না হতেই তার কাছে মিষ্টি আসে সে বাবা হতে চলেছে। তার বউ কী প্যাঁচ লাগিয়েছে সেটা হৃদে জানে না, তবে হৃদ যে বাবা হতে চলেছে এটাই সত্যি। এমনিতেই সে একজন বদনাম পুরুষ, বউয়ের জন্য না হয় আরেকটু বদনাম হলো। হৃদ কাজ শেষ করে ক্লান্তিতে ঘরে ফিরল প্রায় রাত 1টার পর। সঙ্গে রাদিফ আর নিহাল খানও ছিল। মধ্যরাত হওয়ায় বাড়িতে তেমন কেউ জেগেই ছিল না, হেনা খান ছাড়া। আরফ খান অনেকটা রাগ জেগে বসেছিল হৃদের আশায়, কিন্তু রাত বেশ হওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন একটা সময় পর। এতে হৃদ সে যাত্রায় বেঁচে যায় আরফ খানের হাত থেকে, নয়তো মায়াকে ঘিরে 2-4টে খোঁচাখুচি তো করেই ফেলতো আরফ খান হৃদকে। হেনা খান, হৃদ, রাদিফ, নিহাল খানকে 3 জনকে একত্রে বাসায় ফিরতে দেখে তিনি দৌড়ে ফ্রিজ হতে হৃদের জন্য তোলা মিষ্টি নিয়ে আসেন। একে একে সকলের মুখে অল্প মিষ্টি তুলে দিতেই হৃদ সেই মিষ্টি আর মুখেই তুলল না, বরং গম্ভীর হৃদ মুখটা আরও গম্ভীর করে হনহনিয়ে চলে গেল নিজের রুমের দিকে। হৃদকে বেশ কয়েকবার পিছন থেকে ডাকলেন হেনা খান। হৃদ হেনা খানের ডাকে উত্তর না করে নিজের অন্ধকার ঘরে ঢুকে আলো জ্বালালো। বিছানায় এলোমেলো মায়াকে শুয়ে থাকতে দেখে হৃদের গম্ভীরতা আরও বাড়ল। একে তো মায়া হৃদকে না জানিয়ে বাসা থেকে বার হয়েছে, দ্বিতীয়ত নাদিমের সঙ্গে দেখা করেছে, যে ছেলেকে ঘিরে হৃদ মায়ের সম্পর্কে ফাটল ধরতে বসেছিল। তৃতীয়ত হৃদ রেগে আছে সেটা জানার পরও মায়া কেন হৃদের অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ল, তাতে হৃদের ভেতরে রাগ আরও বাড়ল। বউ হিসেবে হৃদ চায় মায়া হৃদের আশেপাশে থাকুক, হৃদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করুক বাকি বউদের মতো। অথচ মায়া তার কিছুই করছে না। হৃদ ব্যস্ততায় মায়াকে সময় দিতে না পারলেও মায়া হৃদের অপেক্ষায় বসে থাকে না, হৃদকে সময় দেয় না। রাগান্বিত হৃদ গম্ভীর থেকে আরও গম্ভীর হলো। গোসল সেরে কিছু না খেয়ে শুয়ে পড়ল, অথচ হৃদের রাতের মেডিসিন ছিল। সারাদিনের ব্যস্ততায় হৃদ মাথার টনটনে ব্যথা নিয়ে শুয়ে পড়লে তার খানিকটা সময় পরে মায়ের ঘুম ভাঙল হঠাৎ। আবছায়া অন্ধকারে হৃদকে পিঠ মুড়িয়ে শুয়ে থাকতে দেখে মায়া উঠে বসল।
হৃদের অপেক্ষা করতে করতে কখন জানি চোখ লেগে গিয়েছিল ঘুমে মায়ার। হৃদকে পিঠ মুড়ে শুয়ে থাকতে দেখে মায়া এগিয়ে গেল হৃদের দিকে। হৃদের পিঠে হাত রেখে ডাকতে চাইলো। হৃদের গায়ের গেঞ্জিটা স্যাঁতস্যাঁতে ভেজা পেল। হৃদ ভেজা জিনিস পরে থাকতে পারে না, অথচ আজ ভেজা শরীরে শুয়ে পড়েছে। বিষয়টা মায়ের ধারণাতে আসতেই বুঝতে পারল হৃদের অভিমানের কারণটা। মায়া হৃদের পিঠ ঘেঁষে বসে হৃদের মাথায় ভেজা চুলে হাত চালিয়ে খুবই ধীর গলায় ডাকলো হৃদকে। এই যে শুনছেন, ঘুমিয়ে গেছেন? এই যে। হৃদ উত্তর করলো না, ঠায় সেভাবে জেদ ধরে শুয়ে থাকলো। মায়া পুনরায় একইভাবে ডাকলো হৃদকে। এই যে শুনছেন, উঠুন। ভেজা মাথায় কেন শুয়েছেন? আপনার না ভেজা মাথায় জ্বর আসে? উঠুন না, মাথা মুছবেন। কথাটা বলতে বলতে হৃদকে অল্প ধাক্কা দিয়ে নাড়াতে চাইলো মায়া, কিন্তু হৃদ নড়লই না। মায়া বুঝতে পারলো হৃদ সবেমাত্র গোসল করে শুয়েছিল, তাই হৃদ এত অল্প সময় ঘুমিয়ে যায়নি। অন্ধকারে মায়া বিছানার পাশ হতে নিজের ওড়না নিয়ে গায়ে জড়ালো। বিছানা হতে নামতে নামতে দীর্ঘ কালো চুলগুলো হাতে পেঁচিয়ে হাত খোপা করতে করতে এগোলো সুইচ বোর্ডের দিকে। অন্ধকার রুমের আলো জ্বালিয়ে বিছানার দিকে পুনরায় এগিয়ে গেল। হৃদের সম্মুখে ফ্লোরে দাঁড়িয়ে দুই হাত হৃদের বাহু টেনে হৃদকে বসাতেই হৃদ রাগে মেজাজ দেখিয়ে বলল, কি সমস্যা? টানাটানি করছো কেন? কি চাই? মায়া হৃদের রাগের পাত্তা না দিয়ে গায়ের ওড়নাটা চালালো হৃদের মাথায়। হৃদের ভেজা মাথা মুছতে মুছতেই বলল, আপাতত আপনাকে চাই, আপনি হলেই চলবে। আমার হবে না আমার। হৃদ মায়ার হাত সহ ওড়নাটা মাথা থেকে সরিয়ে দিতে দিতে বলল, না, সামনে থেকে সরো, ঘুমাবো আমি। সরা যাবে না। এতক্ষণ আপনি বাইরে ছিলেন, আমি বলেছি কিছু। এখন ঘরে এসেছেন মানে আমার কথা শুনতে হবে আপনাকে। হৃদ জেদি গলায় বলল, আমি কি বাধ্য তোমার কথা মানতে? মানবো না আমি। যাও সামনে থেকে। মায়া পুনরায় হৃদের কথার অপেক্ষা করে বলল, রাতে খেয়েছেন কিছু, নাকি এমনি শুয়ে পড়েছেন? নিশ্চুপ হৃদ মায়ের উত্তর করল না। হৃদের গম্ভীর নীরবতায় মায়া বুঝতে পারল হৃদ না খেয়ে শুয়ে পড়েছিল। মায়া হৃদের মাথা মুছে কাবার্ড হতে হৃদের জন্য আরেকটি টি শার্ট বের করে আনলো। হৃদের হাতে দিতে দিতে বলল, আপনার গায়ের ভেজা টি শার্টটা চেঞ্জ করে এটা পরুন, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। কথাটা বলে মায়া হৃদের হাতে টি শার্টটি তুলে দিতেই হৃদ সেটি বিছানায় ফেলে দিল। মায়া চলে যেতে গিয়েও হৃদের কাণ্ডে ফিরে এলো। হৃদের কোমরের দুপাশে কাপড় চেপে মায়া টেনে খুলল হৃদের মাথা দিয়ে। মায়ার আনা হৃদের জন্য টি শার্টটির ভাঁজ খুলে হৃদকে পরাতে গিয়ে মায়ার দৃষ্টি থামে হৃদের প্রশস্ত বাহুর দিকে তাকিয়ে। হৃদ সত্যি আগের থেকে অনেকটা প্রশস্ত হয়েছে। শরীর ফিকরে বেরিয়ে আসতে চাইছে হৃদের বাহুর মাংসপেশি। মায়া ঘোর লাগা দৃষ্টি হৃদের প্রশস্ত শরীরে আটকে যেতে মায়ার মনে হলো হৃদ আগের থেকে আরও সুদর্শন হয়েছে খানিকটা মোটা হওয়ায়। মায়া ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে হৃদকে টি শার্টটি পরালো। মায়ের কর্মকাণ্ডে হৃদের সাথেও মায়ের বেশ কয়েকবার চোখাচোখি হলো। মায়া চুরি করে ধরা পড়ার ন্যায় তৎক্ষণাৎ পালিয়ে গেল রুম হতে হৃদের জন্য খাবার আনার বাহানা বানিয়ে। মিনিট 10 মাথায় ফিরে এলো হৃদের জন্য ট্রেতে খাবার সাজিয়ে। হৃদের সম্মুখে খাবার ট্রে রেখে মায়া আবদার করে বলল, আমি আপনাকে খাইয়ে দিই। মায়ার কথা শুনেই হৃদ মুখ হাঁ করলো, যেন হৃদ এই অপেক্ষাতেই বসেছিল। হৃদকে হাঁ করতে দেখে মায়া তৎক্ষণাৎ ট্রে হতে খাবারের প্লেট উঠালো। হৃদের বংশগত ডায়াবেটিসের সমস্যা থাকায় তাকে প্রায় রুটি খেতে দেখা যায়, তাই মায়া হৃদকে এক টুকরো রুটি ছিঁড়ে সিদ্ধ সবজির সঙ্গে হৃদের মুখে দিতেই সেটি হৃদ মুখে নিয়ে চিবোতে লাগলো। মায়া বেশ সময় নিয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে হৃদকে খাওয়ালো। খাওয়া শেষে হৃদের মেডিসিনের বক্সটাও হৃদের হাতে তুলে দিতেই হৃদ সেখান থেকে নিজের রেগুলার মেডিসিনগুলো প্যাকেট হতে ছাড়িয়ে হাতে নিল। মায়া হৃদের হাতে পানির গ্লাসটা এগিয়ে দিতেই হৃদ সম্পূর্ণ পানিটা পান করে মায়ার হাতে খালি গ্লাস তুলে দিতেই মায়া সেটি খাবার ট্রেতে পুনরায় রাখতে রাখতে বলল, দুপুরের জন্য সরি। আপনাকে না বলে এইভাবে বের হওয়ার জন্য আবারও সরি। আসলে আমি একটু আমাদের বাসায় যেতে চেয়েছিলাম, রাফাকেও বলেছিলাম আমাদের বাসায় যেতে, কিন্তু রাফা আমাকে ওইভাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটা ভাবিনি আমি। প্লিজ আপনি আমায় ভুল বুঝবেন না, আমি আর আপনাকে না বলে কোথাও যাব না, প্রমিস।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।